হিন্দু শিক্ষককে দিয়ে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। কার্যত এই মুহূর্তে হিন্দুদের বয়কট করার ডাক দিচ্ছেন খোদ বাংলাদেশে, এবং সেই পন্থাই অবলম্বন করা হয়েছিল বারাইপুরের ক্ষেত্রে। এই ইসলামিক গোষ্ঠীগুলো, মৌলবাদী গোষ্ঠীগুলো, তারা সিপিএম এর সঙ্গে মিলে ইতিমধ্যে এই ষড়যন্ত্র তৈরি করেছিল যে বারাইপুরকে বিচ্ছিন্ন করে দেবে। এর প্রধান নায়ক ছিলেন লায়েক আলী। আপনারা ভালো করে জানেন লায়েক আলীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার রাজনৈতিক পরিচয় সে সিপিএম। এই লায়েক আলীর সমর্থন নিয়ে কার্যত এই ইন্দ্রজিৎ মণ্ডলকে হত্যা করেছিল। মুখ্যমন্ত্রী বলছেন, সরাসরি অভিযোগ করছেন র্যাডিক্যাল হাত থাকতে পারে। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারে, জিহাদিদের হাত থাকতে পারে। ঠিক সেই মতো র্যাডিক্যাল হাত, জিহাদিদের হাত রয়েছে। বারাইপুরে ঘটনার নেপথ্যে বাংলাদেশি জিহাদিদের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশ প্রীতি নিয়ে যারা কাজ করে থাকেন বা বাংলাদেশের প্রতি যাদের প্রবল আবেগ রয়েছে, তারা ওই বারাইপুরে মব লিঞ্চিংয়ের ঘটনা, একজনের মৃত্যুর ঘটনা, সেটাকে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন। এবং তার পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু ভিডিও, বেশ কিছু বক্তব্য প্রকাশ পাচ্ছে। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, হিন্দু শিক্ষককে দিয়ে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা, মুসলমান জনগণ জনগণ জনগণ। যে এর মাধ্যমে আমরা স্পষ্টত বুঝতে পারছি যে বাংলাদেশের ইসলামিক মৌলবাদী যারা রয়েছে, তারা কার্যত এই মুহূর্তে হিন্দুদের বয়কট করার ডাক দিচ্ছেন খোদ বাংলাদেশে, এবং সেই পন্থাই অবলম্বন করা হয়েছিল বারাইপুরের ক্ষেত্রে। সেই কারণের জন্য এক হিন্দুকে নাম পরিচয় দেখে তাকে রীতিমতো মব লিঞ্চিং করে হত্যা করা হলো। আমি সরাসরি যদি ইন্দ্রজিৎ মণ্ডলের প্রসঙ্গটা আসে, আপনারা জানেন এই ইন্দ্রজিৎ মণ্ডল এই বারাইপুরে যেদিন ঘটনাটা ঘটে, সেদিনই মূলত ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছিল এবং সেই ইন্দ্রজিৎ মণ্ডলের যারা খুনিরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে বকখালি থেকে, কাউকে দীঘা থেকে, অনেকে বিভিন্ন জায়গাতে পালিয়ে গিয়েছে এবং প্রত্যেকে ধর্মীয়ভাবে মুসলমান। এটা মাথায় রাখবেন, প্রত্যেকে ধর্মীয়ভাবে মুসলমান এবং প্রত্যেকেই তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। এবং খুব ইম্পর্টেন্টভাবে এই অভ্যন্তরে, অর্থাৎ এই বারাইপুরের অভ্যন্তরে এই জিহাদি গোষ্ঠী, এই ইসলামিক গোষ্ঠীগুলো, মৌলবাদী গোষ্ঠীগুলো, তারা সিপিএম এর সঙ্গে মিলে ইতিমধ্যে এই ষড়যন্ত্র তৈরি করেছিল যে বারাইপুরকে বিচ্ছিন্ন করে দেবে এবং সেই মতো করেই কাজ শুরু করেছিল। অর্থাৎ একটা ধর্ষণের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আসলে প্রতিবাদ ছিল না, সেটা ছিল বারাইপুরকে বিচ্ছিন্ন করে দেওয়া, এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম অবনতির জায়গায় পৌঁছে দেওয়া, এটাই মূলত টার্গেট ছিল। এবং এর প্রধান নায়ক ছিলেন লায়েক আলী। আপনারা ভালো করে জানেন লায়েক আলীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার রাজনৈতিক পরিচয় সে সিপিআইএম করতো, সে উস্কানিও দিত। পরপর ভিডিওগুলো আপনাদের সামনে উত্থাপন করব। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। প্রথমে একজনের বক্তব্য আমি সামনে তুলে আনবো। এই ব্যক্তিকে ফেসবুকে পেলাম, এই ব্যক্তির বক্তব্য নিয়ে প্রশ্ন বিস্তর। তার কারণ নাকি বেছে বেছে মুসলমানদের গ্রেপ্তার করা হচ্ছে। কি করেছিল এই মুসলমানগুলো? এই লায়েক আলীর সমর্থন নিয়ে কার্যত এই ইন্দ্রজিৎ মণ্ডলকে হত্যা করেছিল। এই ইন্দ্রজিৎ মণ্ডলকে হত্যা করেছিল, গণপিটুনি দিয়ে খুন করেছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই গ্রেফতারকে তারা দেখছেন যে পুরুষ শূন্য করে দেওয়া হচ্ছে একটা গ্রামকে গ্রেফতার করে। এবং এই মব লিঞ্চিং এর ঘটনা যখন ঘটছে তখন বলছে একটা শান্তিপূর্ণ আন্দোলন নাকি হয়েছিল। একবার শুনে নিন। সংশ্লিষ্ট ব্যক্তির নাম হচ্ছে আজিজ হাসান, তার কি বক্তব্য একবার শুনে নিন। 40 জন গ্রেপ্তার, সূর্যপুর গ্রামের পাড়ায় পুরুষ শূন্য, মানে একেবারে পুরুষ শূন্য। সেখানকার মহিলারা আর্তনাদ করছে। আন্দোলন তো শুধু মুসলমানরা করেনি, হিন্দুরাও করেছিল ওই সূর্যপুর বারাইপুরে। তাহলে বেছে 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 মুসলমানদের ওখানে কেন গ্রেপ্তার করা হচ্ছে? আরেকজন যে অপরাধী ছিল, যাকে গণপিটুনিতে যাকে হত্যা করা হয়েছিল, তার বাড়িতে শুভেন্দু অধিকারী গিয়ে সেখানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে যে মুসলমানরা এই সমস্ত করেছে, তাদেরকে ছাড়া হবে না। প্রশাসন বেছে বেছে মুসলমানদের গণহারে গ্রেপ্তার করছে। জনমানব শূন্য, পুরুষ শূন্য হয়ে গেছে পুরো সূর্যপুর।
আপনারা শুনলেন আজিজ হাসানের বক্তব্য। ভাবুন, মব লিঞ্চিং করে খুন করা হচ্ছে, গণপিটুনি দিয়ে খুন করা হচ্ছে এক হিন্দুকে। এটা নাকি শান্তিপূর্ণ আন্দোলন। সত্যি কি তাই? এটা শান্তিপূর্ণ আন্দোলনের দৃষ্টান্ত? আপনারাই ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। এখানেই শেষ নয়, এর পাশাপাশি গণপিটুনির পরবর্তী ক্ষেত্রে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সন্দেহ পোষণ করছেন এখানে র্যাডিক্যাল জিহাদি গ্রুপরা কাজ করে থাকতে পারে। আবারও বলছি, র্যাডিক্যাল জিহাদিরা বিভিন্ন গ্রুপ কাজ করে থাকতে পারে। এই প্রসঙ্গে কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই ইন্দ্রজিৎ মণ্ডলের হত্যার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তার বক্তব্যটাকে একবার শুনে নিন। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। ধর্মীয় পরিচয় নাম দেখে মব লিঞ্চিং করে হত্যা করা হয়েছিল এই ইন্দ্রজিৎ মণ্ডলকে। তার বাড়িতে গিয়েছেন, তার বাড়িতে ভেঙে ঠেঙে দেওয়া হয়েছিল, সেইটাকে আবার ঠিকঠাক করে দুদিনের মধ্যে সারিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ইন্দ্রজিৎ মণ্ডলের বড় ভাইকে ইতিমধ্যে চাকরি দেওয়া হয়েছে সিভিক পুলিশ হিসাবে, এবং তাদের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সরকারের তরফে। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা যে টাকা, সেই টাকা ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা মার হাতেও তুলে দেওয়া হবে প্রতি মাসে মাসে। অর্থাৎ এই হচ্ছে যাবতীয় বিষয়। কিন্তু এই হত্যার নেপথ্যে কারণটা কি আপনারা জানেন? যে বারুইপুরে যখন ঘটনাটা ঘটছে, প্রতিবাদের নামে রেল লাইন উপড়ে ফেলা, রেল লাইন অবরোধ করে দেওয়া ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটেছে। শুধুমাত্র বারুইপুরকে বিচ্ছিন্ন করা এদের টার্গেট ছিল। এই বারুইপুরকে বিচ্ছিন্ন করা টার্গেট ছিল, এবং সেটা তারা করতে প্রথম দিকে সক্ষম হয়েছিল। সেই কারণের জন্য পুলিশের ওপর ইট বৃষ্টি, পুলিশের ওপর পাথর বৃষ্টি হয়েছিল, ঠিক কাশ্মীরের কায়দায়, বাংলাদেশে কায়দায়। বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে। পুলিশকে মেরে খুন করে হত্যা করে ঝুলিয়ে রাখার ঘটনা বাংলাদেশে আগেও ঘটেছে। ইসলামিক র্যাডিক্যাল বা জিহাদিরা যারা, তারাই কাজটা করেছে। ধর্মে র্যাডিক্যালিজমটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটাই মূলত রাজ্যের বা দেশের আভ্যন্তরীণ সমস্যা তৈরি করতে পারে, সিভিল ওয়ার তৈরি করতে পারে। কিন্তু বারুইপুরের ক্ষেত্রে সেটাই তৈরি করা হয়েছিল। বারুইপুরে চেষ্টা করা হয়েছিল এই ঘটনাটা যাতে ঘটে, এবং মুখ্যমন্ত্রী বলছেন, সরাসরি অভিযোগ করছেন র্যাডিক্যাল হাত থাকতে পারে, জিহাদিদের হাত থাকতে পারে। ঠিক সেই মতোই র্যাডিক্যাল হাত, জিহাদিদের হাত রয়েছে। লায়েক আলী যে সিপিএম নেতা, সে বক্তব্য রাখতে গিয়ে না পলিটিক্যালি করে দিচ্ছিল বক্তব্যটা। অভিযুক্তদের ধরা পড়া ইত্যাদি ইত্যাদি বিষয়কে উপেক্ষা করে, পুলিশের নামে মানুষকে আরো ক্ষুব্ধ করে, ওখানকার মানুষদের আরো ক্ষুব্ধ করে লায়েক আলী চেষ্টা করছিল সিপিএম নেতা হয়ে, যে ওখানে সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা সেটাকে হাতের বাইরে নিয়ে যাওয়া, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে দেওয়ার, এইটাই মূলত টার্গেট ছিল। লায়েককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিনকার লায়েকের কি বক্তব্য ছিল একবার শুনে নিন। প্রশাসন একদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে। এটাই আইনের শাসন? এটাই আইনের শাসন চলবে? বিধানসভায় একরকম ভাষণ
আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি, যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে এখান থেকে। আপনারা শুনলেন লাইকের বক্তব্য, বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বারুইপুরকে কিভাবে শেষ করার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল, বাংলাদেশি ইসলামিক র্যাডিক্যাল মৌলবাদীরা কিভাবে এই বারুইপুরের মতো ঘটনাকে, এই ধর্ষণের ঘটনাকে, সেটাকে সাইডে রেখে দিয়ে বারুইপুরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল, সেটা আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পারছি। যখন গ্রেপ্তার হচ্ছে তখন বলা হচ্ছে গ্রামগুলোকে পুরুষ শূন্য করে দেওয়া হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। কাউকে মব লিঞ্চিং করে হত্যা করা ধর্মীয় পরিচয় দেখে, নাম দেখে, সেটা কখনো শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে পড়ে কিনা অন্তত আমার জানা নেই। অতি বিচ্ছিরি জঘন্যতম ঘটনা বারুইপুরে ঘটেছে। ইতিমধ্যে বারুইপুরের মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম একজন পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছে। বাকিরা এখনো পর্যন্ত তাদের সাজার যাবতীয় যা কাজকর্ম সেগুলো চলছে। পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে এভাবে কাজ করছে এবং পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সেখানে পুলিশ ফাঁড়ি তৈরি করা, সিসিটিভি মনিটরিং ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা প্রশাসনের তরফে, স্বরাষ্ট্র দপ্তরের তরফে করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও গোটা বিষয়টা খতিয়ে দেখছেন, চেষ্টা করছেন কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। কিন্তু এভাবে ইসলামিক র্যাডিক্যাল গোষ্ঠী যদি বারুইপুর বা দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চলে এখনো পর্যন্ত থাকে, তাহলে সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর ভয়ঙ্কর রিস্ক ফ্যাক্টর। ফলে এই ইসলামিক বা র্যাডিক্যাল মুভমেন্টকে সম্পূর্ণভাবে সরাতে হবে এবং সেটাই এই মুহূর্তে রাজ্যের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুলিশের তরফে লাগাতার যোগাযোগ করা হচ্ছে, খোঁজ নেওয়া হচ্ছে, খোঁচরের মাধ্যমে বিভিন্নভাবে খবরাখবর নেওয়া হচ্ছে, কোন কোন জায়গায় কত কত ইসলামিক জিহাদি মৌলবাদী র্যাডিক্যাল গোষ্ঠীগুলো থাকছে, বসবাস করছে, তারা প্রভাব ফেলার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি। এমনকি বাংলাদেশের যে ভিডিওটা দেখালাম যে হিন্দুদের দোকানপাট বয়কট করা ইত্যাদি, হিন্দুদের বয়কট করার যে ডাক দেওয়া হচ্ছে বাংলাদেশের মৌলবাদীদের তরফে, সেই ভিডিওগুলো এই সমস্ত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে রীতিমতো ছড়ানো হচ্ছে। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, হিন্দু শিক্ষক দিয়ে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা, মুসলমান জনগণ। ভয়ঙ্কর পরিস্থিতি। এখান থেকে বেরিয়ে আসবে কি করে রাজ্য আমি জানি না, আমরা জানি না। তবে প্রত্যাশা করব যত দ্রুততা সহকারে সম্ভব এই র্যাডিক্যাল গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নির্মূল করা হোক। যদি ইসলামিক র্যাডিক্যাল মৌলবাদী গোষ্ঠী এ রাজ্যে থাকে, তাহলে এ রাজ্যে এখনো পর্যন্ত সাম্প্রদায়িক বাতাবরণ তৈরির ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা থাকছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাধা দিতেনই না, এই রাজ্য সরকার চেষ্টা করছে। কিন্তু এগুলো বেঁচে থাকলে, এই র্যাডিক্যাল গোষ্ঠীগুলো বেঁচে থাকলে, অস্তিত্ব থাকলে, তাহলে আবারও আরেকটা মোথাবাড়ি, আরেকটা মুর্শিদাবাদ, আরেকটা ডালখোলা, আরেকটা কলকাতা পোর্ট, মহেশতলা এসব হবে, যেটা কোনোভাবেই কাম্য নয়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ। সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম, বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল। 3টি সমাজ মাধ্যমে প্রবেশ করুন, ভাবুন ও ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।